শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমরা প্রতি সোমবারই বিভিন্ন ঘটনায় যারা বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এই গত সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যারা বিভিন্ন সময়ে নির্যাতনের শিকার হয়েছেন তাদের সেই ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরার চেষ্টা করি। ভুক্তভোগীরা থাকেন আমাদের সাথে এরই ধারাবাহিকতায় আজকেও আমাদের সাথে একজন ভুক্তভোগী রয়েছেন, পাশাপাশি আমাদের স্টুডিওতেও দুজন অতিথি রয়েছেন। আমরা প্রথমে অতিথির সাথে পরিচয় হব এবং তারপরে আমরা মূল অনুষ্ঠানে যাব। আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফিজ, রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ, এবং ভুক্তভোগী হিসেবে আমাদের সাথে অনলাইনে এই মুহূর্তে যুক্ত আছেন আতিকুর রহমান রাসেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্যাতিত এবং ছাত্রদল নেতা। আমরা তার বক্তব্য শুনব। প্রিয় দর্শক, আপনারাও আছেন আমাদের সাথে এই আয়োজনে। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে আপনারা ক্লিক করলে অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল আলোচনায়। প্রথমেই আমরা আতিকুর রহমান রাসেল, আপনার কাছে শুনব আমাদের যে আজকের আলোচ্য বিষয়ে ভুক্তভোগীর বর্ণনা। আজকে 3 নম্বর পর্ব আমাদের এই আলোচনায় আমরা আপনার বক্তব্য শুনব। আপনি আসলে আটক বা গ্রেফতার হয়েছিলেন কয় তারিখে? সম্ভবত আমি যদি ভুল না করে থাকি সেটি জুলাই মাসের 1 তারিখে। তখন ঠিক কোন জায়গা থেকে কখন আপনাকে আটক করা হলো এবং তারপরের যে ঘটনাগুলো আপনার কাছ থেকে একটু শুনবো আমরা। ধন্যবাদ। আমি ঢাকা কলেজের ছাত্র দলের 1 নম্বর সহসভাপতি। আমার বাসা হচ্ছে লালবাগে। তো আমি বিকালে আসর নামাজের পরে লালবাগে ছাপরা মসজিদের কাছে একটা মাঠ আছে, 27 নম্বর মাঠ, ওখানে আমি একটু হাঁটার জন্য গিয়েছিলাম। 4-5 জন অনেক লম্বা চূড়া মানে মাস্ক পরা 4-5 জন লোক হঠাৎ করে আইসা আমাকে জিজ্ঞেস করেছে, আপনার নাম কি? রাসেল। আমি বললাম জি আমার নাম রাসেল। পরে ঢাকা কলেজে পড়ছেন? আমি বললাম জি ঢাকা কলেজে। পরে আপনি আমাদের সাথে চলেন, আপনার সাথে একটু কথা আছে, আবার আপনার কথা শেষ করে আপনি আবার চলে আসবেন। আমি বললাম ওকে ডান। পরে আমি ছাপরা মসজিদের ওই রাস্তার উপরে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে 10 সেকেন্ড পরে একটা অ্যাশ কালার প্রাডো আসলো। ওখানে একটা র্যাবের গাড়ি ছিল, র্যাব 10, আর একটা লালবাগ থানা পুলিশের গাড়ি ছিল। পরে ওই আজিমপুর ছাপরা মসজিদ থেকে প্রায় 30 থেকে 40 মিনিট গাড়ি প্রাডোটা চালাইয়া গাড়িতে উঠানোর সাথে সাথে আমাকে একটা টুপি পরাইছে, চোখ বাঁধছে আর মাথায় একটা কাপড় দিয়ে বাইজা দিচ্ছে। পরে আমারে প্রায় 30 থেকে 40 মিনিট গাড়ি চালানোর পরে একটা জায়গায় নিয়ে গেছে। ওখানে নিয়ে গাড়ি থেকে নামাইছে। নামানোর পরে আমার মোবাইলটা নিয়ে গেছে, আমার মানি ব্যাগটাও নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার একটা এসি রুমের মধ্যে বসাইছে। বসাই আমার জিজ্ঞেস করছে তুই কি করস? বললাম আমি ছাত্রদল করি। পরে বলতেছে তোর বাপে কি করে? বললাম আমার বাবা জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট শরীয়তপুরের, আমার ভাই ইতালি বিএনপি করে। পরে বলে যে তুই শাহবাগে কি করিস, এবার কেয়ার হসপিটালে কেন যাস? পরে বললাম যে শাহবাগে আমার এক আঙ্কেল আছে মিয়া নুরুদ্দিন অপু, আমি মাঝে মাঝে তার সাথে দেখা করতে যাই, উনি তারেক রহমানের এপিএস। পরে বললো যে ঠিক আছে তুই এবার কেয়ারে কেন গেছিলি? পরে বললাম যে এবার কেয়ারে আমি আমার আঙ্কেলের সাথে গেছিলাম, ওখানে আমার চাচি অসুস্থ ছিল, ওখানে ডাক্তার দেখাইতে নিয়ে গেছিলাম। পরে আধা ঘন্টা পরে আমার অনেক মানে ওখানে অনেক মানসিক টর্চার করছে, অনেক গায়ে হাত তুলছে, অনেক মারছে। মারার পরে আমি অনেক সেন্সিটিভ হয়ে গেছি, অনেক খারাপ অবস্থায় ছিলাম। পরে আমার আবার 1 মিনিট হাঁটাইয়া একটা রুমে নিয়ে গেল। রুমটা ছোট, বেশি বড় না, 5 ফিট বাই 10 ফিটও হবে না, আরেকটু ছোট হবে। রুমটা অনেক, দেয়ালটা অনেক উঁচু, স্বাভাবিক বিল্ডিং এসে দেয়ালটা একটু মানে ছাদটা একটু উঁচু। তাই ওখানে ওই রুমটার মধ্যে নিয়ে গেল। রুমটার মধ্যে একটা জায়নামাজ ছিল, 2টা গেঞ্জি ছিল আর 2টা লুঙ্গি ছিল। লুঙ্গি অত ভালো না আর কি, পুরান অনেক। আর একজোড়া পন্স স্যান্ডেল ছিল, স্যান্ডেল। তাই ওই রুমটার মধ্যে নিয়ে যাওয়ার পরে একটা চৌকি ছিল, ওই চৌকিতে নিয়ে বসাইলো। বসানোর পরে আমার জামা রাসেল, আপনার কাছে শুনবো আমি আপনার কাছে শুনবো। এই পর্যায়ে একটু থামাই একটি বিষয়, সেটি আপনি বলছিলেন যে আপনাকে নির্যাতন করা হয়েছিল ওই রুমে নেওয়ার আগে। সেই নির্যাতনটা শারীরিক যে নির্যাতন সেটিকে বলছেন আপনি, সেটি কি কোনো কিছু দিয়ে প্রহার করা হয়েছিল বা কোনো লাঠি কিরকম, সেই ব্যাপারটিকে একটু বলবেন? লাঠি দিয়ে প্রহার তো করেছে, এটা অবভিয়াসলি। এবং বলছে যে আমি সত্য কথা না বলি যে আমি কি করি, আমি কি মানে আমি
যদি সত্যিটা না বলি তাহলে আমার বন্ধু ঢাকায় থাকে 2 জন, ওদের মেরে ফেলবে। আমার ভাবি আছে, ওর একটা ছোট বাচ্চা আছে, তাদের মেরে ফেলবে, না হলে আমার বাবাকে মেরে ফেলবে। আর যদি না হয়, আমি যদি তাও না বলি, তাহলে আমার একমাত্রই ভাই ইতালি থাকে, ও বিএনপি করে, তারে ওই দেশের মানে বিদেশ থেকে নিয়ে আসবে, নিয়ে এসে মেরে ফেলবে। এরকম আমাকে অনেক হুমকি দামকি দিচ্ছে, অনেক ইয়া করতো। তা আমি বলছি যে আমার কাছে তো কিছু নাই, আমার মোবাইল আছে, আমার ফেসবুক আইডি আছে, আপনারা এখান থেকে দেখেন। পরে বলছে যে শামসুল আলম মিন্টু, খালেদা জিয়ার এপিএস ছিলেন উনি, আমলা, এবং ওই যে জিয়াউর রহমান পলাশ ছিল, এবং আব্দুর রহমান ভুট্টু, এরা এই যে আমরা যে আইন শৃঙ্খলা বাহিনীরা যে মিটিং করি, এই মিটিং এর নিউজটা 5 মিনিট পর এরা ফেসবুকে স্ট্যাটাস দিয়া কিভাবে জানে, এবং আমাদের মাঝে কিভাবে, আমাদের মাঝ থেকে কারা বলে এই 5 জনের মধ্যে বা 10 জনের মধ্যে এদের ট্রেস দিবি, যতদিন না দিবি ততদিন তোরে আর ছাড়বো না, তোরে ক্রস ফায়ার দিয়ে দিব, ঠিক আছে, তুই বাঁচতে পারবি না, না তোর বোনদের, তোর ভাই বা তোর বাপ, তোর ফ্যামিলির কাউরে মাইরে ফেল। জি, ঠিক আছে, এরকম বলতে আর কি। আমি আসবো আবারও। আপনি বলছিলেন যে একটি কক্ষে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল, সেই কক্ষের বিবরণ আপনি দিচ্ছিলেন, সেই বিষয়গুলো নিয়ে আমি শুনবো। আমি একটু শুনে আসি। জনাব শরীফুজ্জামান শরীফ, যে বিষয়গুলো আমরা শুনছিলাম, যে আন্দোলন দমানোর ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা তো পর্যায়ক্রমে এগুলো শুনছি, গণমাধ্যমে আসছে, বিষয়গুলো নিয়ে আপনার বক্তব্য শুনবো। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, সাথের আলোচককে শুভেচ্ছা। একই সাথে কথা বলার ক্ষেত্রে যে ধরনের মানসিক প্রস্তুতিটা ছিল রাসেলের এই যে বন্দি দশায়, তার উপরে যে অমানসিক নির্যাতনের এবং একটা ভয়াবহতা, এটি শোনার পরে কিছুটা বিমর্ষ বোধ করছি। আন্দোলন দমন করা এটি বাংলাদেশের ইতিহাসে নতুন না। আমি বেশ কয়েক বছর আগে ঢাকায় একটা অনুষ্ঠানে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি তিনি এসেছিলেন, চন্দ্রিকা কুমারাতুঙ্গা সম্ভবত নারী ছিলেন। তো তিনি বলেছিলেন যে আপনারা আপনাদের এখানে বিরোধী যারা থাকে তাদেরকে জেলে পাঠিয়ে দেন, আর আমরা আমাদের দেশে যারা বিরোধী থাকে তাদেরকে জোর করে ধরে আমরা বিদেশে পাঠিয়ে দিই। তো আমাদের এইখানে সংস্কৃতিটা দমন পীড়ন নির্যাতন এই জায়গাগুলোতে ছিল, কিন্তু এক একটা বাহিনীকে দানব বানিয়ে তাকে আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য সমস্ত ধরনের যে এই জায়গাগুলোতে যে গ্রামারগুলো ছিল সবগুলো আপনি উপেক্ষা করে এই যে ঘটনাগুলো আমরা গত কয়েকদিন ধরে শুনছি, বিশেষ করে 5 তারিখের পরে আপনার আয়নাঘর থেকে শুরু করে অন্যান্য যে জায়গাগুলো, এর ভেতর থেকে প্রমাণিত হয় যে রাষ্ট্র এই কাজটি করেছে আকস্মিকভাবে না। তার মানে বৈষম্য বিরোধী আন্দোলন তাদের একটা আন্দোলন শুরু করেছে, তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে নামিয়ে দিয়ে সেটিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, নির্যাতন করা ইত্যাদি না। এই যে বাহিনীগুলোর কথা আমরা শুনছি, এই বাহিনীগুলোকে খুব পরিকল্পিতভাবেই তৈরি করা হয়েছে। ওই যে বাবা তুমি কান্না করতেছো, যে কক্সবাজারের সেই কথা মনে আছে, একরাম কাউন্সিলর। তো এই রকমের অসংখ্য ঘটনা আজকে আপনি রাসেলকে কোনোভাবে আপনি যুক্ত করতে পেরেছেন, কিন্তু এরকমের অসংখ্য শত শত হাজার হাজার রাসেলকে আপনি পাবেন যারা রাষ্ট্রের এই যে দানবীয় চরিত্র, রাষ্ট্রের এই যে নিষ্ঠুরতা, তার শিকার হয়েছে। এখন এই জায়গা থেকে বের হয়ে যাওয়ার উপায়টা কি? বের হয়ে যাওয়া কি সম্ভব? আচ্ছা, বের হয়ে যাওয়ার উপায়টা আমরা হচ্ছে শুনবো, কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, আন্দোলন, আপনিও দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে, যেহেতু ছাত্র রাজনীতির সাথে যুক্ত আছেন, এখনও রাজনীতির সাথে আছেন, বিভিন্ন সময়ের পরিক্রমায় আন্দোলনগুলো দেখেছেন, সেই সব আন্দোলনেও দেখা গেছে সরকারি পক্ষ থেকে আন্দোলন দমন করা হয়। সেই দমন আর এবারকার যে দমন, এর মধ্যে পার্থক্যটা কী দেখ? আমি ওইটাই আপনাকে বললাম যে এই আন্দোলনগুলো করার পরে আমরা তো বিক্ষোভ সমাবেশ মিছিলে গুলি করা একটাও দেখেছি, গুলি করে মানুষ মারা এটাও দেখেছি, এবং অনেকগুলো মিছিলে আমি নিজেও উপস্থিত ছিলাম যে মিছিলে গুলি হয়ে আমাদের অনেক সাথীরা মারা গেছে, আমরাও নির্যাতিত হয়েছি, মার খেয়েছি, এরকমের ঘটনা আছে। কিন্তু এটি হচ্ছে একটা আন্দোলন দমনের তাৎক্ষণিক কতগুলো পদ্ধতি। আর এই জায়গাটা আমরা যেটা দেখছি, এই যে আয়নাঘর তৈরি করা, একজনকে এখান থেকে ধরে নিয়ে সালাউদ্দিন সাহেব যেটি বলছেন, তাকে 61 দিন রাখার পরে তার মানে হলো যে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং নিয়ে এসে ঢাকার কোনো একটি জায়গায় আপনি তাকে রেখেছেন, তারপরে তাকে পাওয়া গেল ভারতে কেন? অর্থাৎ কাজলকে কেন ভারতে পাওয়া গেল? তার মানে হলো যে এই যে কাজগুলো আপনি করেছেন,
মিছিলে গুলি করা, মিছিলে লাঠিচার্জ করা, সেখান থেকে গ্রেপ্তার করা, ঘর থেকে নিয়ে গ্রেপ্তার করা, এই ঘটনাগুলো এক ধরনের ঘটনা। আর এরকমের এক একটা বাহিনী তৈরি করে আন্দোলন দমন করার জন্য আপনার একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি ছিল। এর ভেতর থেকে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার একটা দীর্ঘমেয়াদী প্রস্তুতি ছিল এবং প্রস্তুতি নিয়ে এই বাহিনীগুলো গঠন করেছেন, তাদেরকে এইভাবে তৈরি করেছেন। সেটি কি? সেটি হলো যে আপনার যে নিয়মিত যে আইন শৃঙ্খলা যে বাহিনীগুলো আছে তার একটা প্যারালাল বাহিনী গঠন করেছেন শুধুমাত্র এই কাজগুলো করার জন্য। আপনার এই বাহিনীটা ব্যবহৃত হবে আপনার দিকে যদি আপনি কাউকে ঝুঁকিপূর্ণ মনে করেন, মানে বিরোধী মত, একেবারে শুধু বিরোধী মতামত না, এদের হাতে কিন্তু শুধু রাজনৈতিক কর্মীরা নিখোঁজ হয়েছে, গুম হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে তা না, যাকে যখন তারা মনে করেছে, এবং এর ভেতর থেকে তারা শুধুমাত্র এই অপরাধগুলো করেনি, এর ভেতর থেকে তারা নানা রকমের আর্থিক সুযোগ সুবিধার মধ্যে তারা যুক্ত হয়েছে। ব্যবসায়ীকে আজকে আমাদের মনে আছে যে আজকে যে বন ও পরিবেশ বিষয়ক মাননীয় উপদেষ্টা তার স্বামীকে গুম করে ফেলা, তো এই রকমের ঘটনাগুলোতে আমরা কিন্তু দেখেছি তিনি কি রাজনীতির সাথে ছিলেন? নো, রাজনীতির বাইরেও এই বাহিনীটা তৈরি করা হয়েছে, মানে যাকে যখন ঝুঁকিপূর্ণ মনে করা হয়েছে। দ্বিতীয়ত, এর ভেতর থেকে এই বাহিনীর সদস্যরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য, এবং এই ঘটনাগুলোকে দীর্ঘদিন ধরে প্রোটেক্ট করা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। নারায়ণগঞ্জের 7 মার্ডারের কথা মনে আছে, যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল, সেই ঘটনায় যারা অভিযুক্ত হয়েছিলেন তারাও কিন্তু পরবর্তীকালে নিজেদের পদে ফিরে এসেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের কাছে ছিল, সেই 7 মার্ডারের জন্য যাদেরকে অভিযুক্ত করা হয়েছিল তাদেরকে কিন্তু শাস্তি দেওয়া যায়নি, বরং তারা আরও প্রমোশন পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনীতে। এর ভেতর থেকে আপনার ফিলোসফিটা বোঝা যায়, এর ভেতর থেকে আপনার মনস্তত্ত্বটা বোঝা যায় যে আপনি ইনস্ট্যান্ট কোনো সিদ্ধান্ত নেননি। আপনি এই যে দমন পীড়ন নির্যাতনের যে কালচারটা, যে পদ্ধতিটা আপনি অবলম্বন করেছেন, পরিকল্পিতভাবে গোছানোভাবে আপনি এই কাজটি করুন। অসংখ্য ধন্যবাদ জনাব শরীফুজ্জামান শরীফ। আমরা জনাব হাসান হাফিজের কাছে যাব। জনাব হাসান হাফিজ, আপনি যে বর্ণনা শুনছিলেন রাসেলের এবং শুনছিলেন জনাব শরীফুজ্জামান শরীফের আলোচনা, আপনার বক্তব্য শুনব। এখন তো দাবি উঠছে যে একটা মানবিক পুলিশ গঠন করার জন্য, কারণ এই পুলিশকে এমনভাবে ব্যবহার করা হয়েছে, রাতের ভোটের কাজে ব্যবহার করা হয়েছে, ডামি নির্বাচনে ব্যবহার করা হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের ক্ষেত্রে এই গণতান্ত্রিক সংস্কৃতিটা উঠেই গেছে এবং মিথ্যা কথা বলেছে। ভোটের অধিকার তারা প্রতিষ্ঠা করেছে, এই দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মানুষের অধিকার হরণ করেছে তারা। সেই কারণে এত জন আক্রোশ, এত বিস্ফোরণ, একটা বিশ্বব্যাপী এইটা মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। আমাদের ছাত্ররা, আমাদের জনসাধারণ যেইভাবে দেখিয়েছে সেটা একটা তুলনাহীন। এখন এই পুলিশকে তো সামগ্রিকভাবে আমরা দোষারোপ করতে পারি না, তারা তো ব্যবহৃত হয়েছে, তারা চাকরি করে দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে। তাদেরকে যেই একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করা হয়েছে সেটার সংস্কার কিন্তু করতে হবে এবং আমাদের রাজনীতিরও সংস্কার করতে হবে, কারণ ছাত্রদের ভাষাটা পড়তে হবে, তারা কি চায়, কি জানতে চায়, তা ভবিষ্যতের বাংলাদেশ তাদের হাতে। তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের কাজ করছে। আপনারা এই যে ছাত্রদের যে আন্দোলনের পরেও কিন্তু তারা থেমেনি, তারা রাত জেগে জেগে ডাকাতির প্রহরা দিয়েছে, তারা সাম্প্রদায়িক দাঙ্গা কৃত্রিম যেটার অতিরঞ্জন হচ্ছে দেশে এবং বিদেশে সেগুলিকে রুখে দাঁড়িয়েছে। তারপর কালকে গত রাত্রে যেই আনসাররা যেই উন্মত্ত হয়ে উঠেছে, এখন আমাদের প্রধান উপদেষ্টা ঠিকই বলেছেন যে আমাদের কাছে লিখিত যত দাবি আছে দিন, আমরা দেখব, আমাদেরকে ঘেরাও করে আমাদের কাজে বাধা সৃষ্টি করবেন। খুবই যুক্তিসঙ্গত কথা বলে, তাদেরকে সময় দিতে হবে। একটা সরকার 1 মাসও হয়নি বসতে পেরেছে, 1 ঘন্টার মধ্যে সমাধান কিভাবে হয়? এগুলি একটা চক্রান্তের অংশ। আপনি দেখবেন জুডিশিয়াল কু করার চেষ্টা করেছে, সেটা ব্যর্থ হয়েছে। 15ই আগস্টে চেষ্টা করেছে, সংখ্যালঘু ইস্যু নিয়ে এই আনসার সর্বশেষ আরও হবে, আরও ষড়যন্ত্র হবে এবং ছাত্রদের কাজ হবে তারা ভ্যানগার্ড হিসেবে, এটার রক্ষী হিসেবে এটাকে গার্ড দিয়ে রাখবে এবং আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তারা থাকবে। তাদের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি তারা এই দায়িত্বটা পালন করছে। সেটা আমাদের সৌভাগ্য যে আমরা এরকম একটা তারুণ্যদীপ্ত শক্তি আমরা পেয়েছি। সেটাকে কিন্তু সংহত করতে হবে, ধরে রাখতে হবে। স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা সবচেয়ে বেশি কঠিন। তো অনেক দূর আমাদের যেতে হবে। এইরকম কিন্তু এই হঠাৎ করে এত দাবি দেওয়া চলে আসলো কেন? দাবি দেওয়া, এইটার পেছনে ষড়যন্ত্র আছে, এইটার মধ্যেও সেই হীন চক্রান্ত আছে। তাদেরকে সংগঠিত করা হচ্ছে, তাদেরকে পয়সা দেওয়া হচ্ছে, ইন্ধন দেওয়া হচ্ছে এবং এখানে আমি তো বলবো বাংলাদেশেই না, শুধু এর বাইরের শক্তিরও ইন্ধন আছে এটার মধ্যে। এটা রুখে দাঁড়াতে হবে, যথাসময়ে চিহ্নিত করতে হবে এবং এগুলিকে অ্যাড্রেস করতে হবে।
এগুলি কোনোভাবেই যেন মাথা চাড়া দিয়ে মানে যেটি বলছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে 16 বছরে যেই দাবি আসেনি 16 দিনের মাথায় সেই দাবি চলে আসলো কেন? অযৌক্তিক, এটার মধ্যে কোনো ন্যায্যতা নেই। সুতরাং সেগুলি সবাই মিলে এটার উপর ন্যায্যতা থাকলেও সেই জায়গায় তো বোধহয় রয়েছে আরো তো বলবো আমরা বিবেচনা করব, তাই না? তারা তো অনেক চেষ্টা করছে। এখন সবাই মিলে দেশটাকে যে এটা বিধ্বস্ত হয়েছে, অর্থনীতিটা দেশটাকে ফোকলা করে দিয়েছে, রিজার্ভ। আজকে আবার দেখা যাচ্ছে যারা রিকশা পুলার তাদেরও এক ধরনের মানে দাবি দেওয়া নিয়ে তারাও জমায়েত হয়েছে। যৌক্তিক দাবি সেগুলি তো অবশ্যই মেনে নিতে হবে, কিন্তু সেটার জন্য সরকারকে সময়ও দিতে হবে। তো এখন বলা হচ্ছে যে পুলিশের পোশাক বদলানো হবে, লোগো বদলানো হবে, কিন্তু মানসিকতাটা বদলাতে হবে। মানবিক পুলিশ একটা গড়ে তুলতে হবে, সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। সব পুলিশই তো খারাপ নয়, তাই না? অনেকে বাধ্য হয়ে করেছে, চাকরি বাঁচানোর জন্য করেছে। তো এবং একটা বিশেষ জেলা থেকে যে তাদেরকে রিক্রুট করা হয়েছে, সেগুলির একটা অনেক ব্যাপার আছে। এটা কিন্তু মানে রিক্রুটমেন্ট প্রসেসটা কিরকম ছিল, সংস্কারটা করতে কিন্তু সময় লাগবে। স্তরে স্তরে, অনেক স্তরে এই স্বৈরাচারের বীজ বাষ্প এবং রন্ধ্রে রন্ধ্রে এর বীজ লুকিয়ে আছে। এগুলিকে উৎপাদন করা সময় সাপেক্ষ ব্যাপার, এবং এখানে ভুল করলে চলবে না। এখানে কোনো আক্রোশ, প্রতিহিংসা, বিদ্বেষের বশবর্তী না হয়ে সংহতভাবে, সুন্দরভাবে, ঠান্ডা মাথায়, শান্তিপূর্ণভাবে, যৌক্তিকভাবে, আইনসম্মতভাবে এগুলিকে অ্যাড্রেস করতে হবে। তাহলেই হয়তো আমাদের সামনে একটা ভবিষ্যৎ। রাসেল যে ঘটনা বর্ণনা করছেন সেরকম আর আরো ভয়ঙ্কর ঘটনা বলি আছে। এইসব আয়নাঘর এটাকে বলা হতো কাল্পনিক, কিন্তু এটা দেখা যাচ্ছে দিবালোকের মতো সত্য। এই র্যাবের উপরে যে নিষেধাজ্ঞা হয়েছে, আমাদের সৈন্যবাহিনীকে ধন্যবাদ যে তারা একটা সুচিন্তিত এবং সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে। জনগণের মুখোমুখি তারা দাঁড়ায়নি, তাহলে কিন্তু একটা গৃহযুদ্ধ বেঁধে যেত এবং রক্তের প্লাবন বয়ে যেত। তারা একটা খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে, জনগণের পাশে থেকেছে। এবং আপনি জানেন যে মানে পতনের আগের দিন তারা বলেছে যে আমরা জনগণের পাশে আছি। তারপরে দুপুরবেলা যখন পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল হয়ে উঠলো, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, তখন বলা হলো আইএসপিআর থেকে যে সেনা প্রধানের বক্তব্য দেওয়া পর্যন্ত আপনারা অপেক্ষা করুন। সেটার মধ্যেও একটা সিগন্যাল ছিল। যারা তারা বুঝতে পেরেছে যে একটা পজিটিভ কিছু ঘটতে যাচ্ছে। ফলে অনেক রক্তপাত এড়ানো গেছে, কিছু ধ্বংস হয়েছে, অনেক হয়েছে। মানুষের এত বছরের পুঞ্জীভূত আক্রোশ, তখন তো সেখানে কোনো যুক্তিবুদ্ধি কাজ করে না। মানে এমন উন্মত্ত হয়ে গেছিল ক্ষমতার লোভে তারা, সেইটার অনিবার্য পরিণতিটা হয়েছে। তো এখন আমাদের হিংসা দিয়ে এটা ভালোবাসা দিয়ে এটাকে প্রতিস্থাপন করতে হবে। মানে যারা এগুলি করেছে তারা যেন ভুলটা বুঝতে পারে। আমাদের লক্ষ্য হবে তাদেরকে সেইভাবে মোটিভেট করা। আমরা একসঙ্গে মিলেমিশে বাস করব। আমরা তো একটা দেশ, একটা পরিবার, তাই না? এখানে কোনো সংখ্যালঘু নয়, সবাই মানুষ। সবাই মিলে আমরা থাকবো এবং এই দেশটাকে বিনির্মাণ করব, নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব। আমরা আরেকবার একটু রাসেলের কাছে যাব। রাসেল, শুনতে পাচ্ছেন? জি জি, যে বিষয়ে আপনি যেখানে শেষ করেছিলেন, যে সেটি তো হলো আপনাকে গাড়িতে নির্যাতন করা হলো বা তারপরে নামিয়ে একটি ঘরে নেওয়া হলো, এরপরের ঘটনাটি একটু বলবেন। তারপর নির্যাতন করার পরে আমার একটা রুমে দিল। রুমে দেওয়ার পরে বললো যে তুই জামা কাপড় চেঞ্জ কর। পরে আমি জামা কাপড় চেঞ্জ করলাম। ওরা 2টা লুঙ্গি দিল, 2টা সিরা গেঞ্জি দিল, আর একটা জায়নামাজ দিল। জায়নামাজ দেওয়ার পরে রাত্রে আর আমার খাবার দাবার দেয় নাই। এটা কয় তারিখে? একটা চৌকি, এটা 1 তারিখে। আচ্ছা, জুলাই মাসের 1 তারিখে? 1 তারিখে, হ্যাঁ। পরে আমারে দিল, আমি ওখানে বসে থাকলাম। বসে থাকার পরে ওই রকম বসা অবস্থায় পরের দিন সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে আমার সকালে 2টা রুটি দিতে খাইতে, অনেক শক্ত। দেওয়ার পরে আমার 2 ঘন্টা 3 ঘন্টা পর পরই জিজ্ঞাসাবাদ করার জন্য টুপি পরাইয়া চোখ বাইন্দা নিয়ে যাইতো। টুপি পরাইয়া চোখ বাইন্দা নিয়ে যাইতো 2 ঘন্টা পর পরই নির্যাতন করতো। আর ওই রুমটা ছিল, দেয়ালটা ছিল, মানে ছাদটা ছিল অনেক উঁচু। একটা গ্রিলের শিক লাগাই দিত, একটা বড় তালা মারতো, একটা কাঠের দরজা লাগাই দিত, ছোট একটা ফুটা ছিল কাঠের দরজা। আচ্ছা, ঠিক আছে। বাইরে দিন না রাত এটা আমি জানতাম না, এটা আমি বুঝতেও পারি নাই। আমি কোনোদিন জানতেও পারি নাই যে এটা দিন না রাত। আর ওই রুমের মধ্যে কোনো ফ্যান ছিল না। আশপাশ থেকে কোনো শব্দ আসতো? আজানের শব্দ বা এমনি কোনো শব্দ না? ওই যে এক্সস্ট ফ্যান লাগাইছে অনেক উঁচুতে, এক্সস্ট ফ্যান এত সাউন্ড ছিল, আমি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যেতাম, পাগল হয়ে যেতাম। এত সাউন্ড ছিল, বাইরের কোনো শব্দ আমি ভিতরে পাইতাম না। আর ভিতরে প্রস্রাব করার জন্য একটা পট দিছে। আর যখন বাথরুম করতে যাইতাম তখন ওরা নিয়ে যাইতো, অনেক কান্দাকাটি করলে, চিক্কর পাক্কর দিলে তখন ওরা চোখ বাইন্দা টুপি পরায় নিয়ে যাইতো, হ্যান্ডকাপ পরাইয়া। আর যতক্ষণই জিজ্ঞাসাবাদ করতে নিত বা ওয়াশরুমে নিত, সবসময় হ্যান্ডকাপ পরায়, টুপি পরায় রাখতো, চোখ বাইন্দা রাখতো সবসময়।
আর ওই এক্সস্ট ফ্যানের এত বিকট সাউন্ড ছিল, বাইরের কোনো সাউন্ড আমি ভিতরে পাইতাম না। আর ওরা যখন আমার সাথে কথা বলতে আসতো বা আমার আরেক রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ করতো বা আমার খাবার দিতে একজন আইতো, খাবারের প্লেটটা নিতে আরেকজন আসতো। সবাই মাস্ক পরা ছিল, ঠিক আছে, সবাই মাস্ক পরা থাকতো অল টাইম। রাত কয়টা বাজে বা দিন কয়টা বাজে এটা তো আর আমি জানতাম না, আমার কাছে তো ঘড়িও ছিল না। আর ওদের কাছে যদি জিজ্ঞেস করতাম যে এখন কয়টা বাজে, তাহলে বলতো যে বলা নিষেধ। 1 মাস পর্যন্তই আমি পুরো 30 দিন আমি কোন আজানের শব্দ পাইনি। আজানের শব্দ পাইনি কারণটা হচ্ছে দেয়ালে অসংখ্য লেখা ছিল যে ইন 2014 সাল, আউট 2021 সাল, ইন 2016 সাল, আউট 2024 সাল, 21 সাল, 22 সাল, এরকম অগণিত লেখা ছিল। ওই লেখা আমি পড়তাম হাইটা হাইটা। এই লেখা পড়ার কারণে আমার আরেকটা রুমে নিয়ে হ্যান্ডকাপ পরাইয়া চোখ বাইরে রাখলো, আবার 2 ঘন্টা রং করে আবার আমার ওই রুমে নিয়ে আসলো, ঠিক আছে, এইরকম রাখতো। আর প্রথম 6 দিনের 72 ঘন্টায় আমার একবেলা করে খাবার দিত, ভাত। প্রথম 72 ঘন্টায় আমার শাস্তি দিচ্ছে, একবেলা করে খাবার দিচ্ছে, আর 2টা করে গলায় স্লাইন খাওয়াই, ঠিক আছে। আর প্রেসার মাপতো, যদি দেখতো যে প্রেসার 120/90 আছে, তাহলে 1 হাত ঝুলায় রাখতো ওই গ্রিলে শিকেল লাগে রুমের মধ্যে। আর যদি দেখতো যে প্রেসার আছে 120/80, তাহলে 2 হাত ঝুলায় রাখতো। যদি দেখতো যে আমি আর পারতেছি না, অনেক চিক করে বাক্য দিতেছি, অনেক কান্দাকাটি করতেছি, তাহলে ফোলরে বসাইয়া 1 হাত হ্যান্ডকাপ পরাইয়া আমার গ্রিলে শিকেল লাগে ঝুলায় রাখতো, মানে বসায় রাখতো। মানে হ্যান্ডকাপ আর খুলে নাই ওই প্রথম শাস্তি, ঠিক আছে। আর এত শক্ত ভাত দিত, ওই ভাত আর খাওয়া যাইতো না, ডালটা অনেক বিস্কিরি ছিল, ঠিক আছে। অনেক মানে প্রথম 72 দিনে আমার যে ভাত দিছে, 72 ঘন্টা আমার কাছে মনে হয়েছে প্রথম 72 ঘন্টা আমার যে খাবারটা দিছে, হ্যাঁ, প্রথম ওই 72 ঘন্টা যে খাবারটা দিছে আমারে, মনে হয়েছে যে 72টা ভাত দিছে একদম। এই কটা অল্প কটা ভাত দিছে, মনে হয় যে 50 পিস বা 100 পিস ভাত হবে, আর পুঁই শাক দিছে। আর পরের 72 ঘন্টা আমার একবেলা খাবার দিছে, মানে আর 2টা স্লাইন গলায় খাওয়াইছে, প্রেসার লো হয়ে যায় দেখে, ঠিক আছে। এরকম ভাবে মানসিক নির্যাতন করতে। আমি আবারও আসবো আপনার কাছে। এরপরে আপনি কবে বের হলেন, কিভাবে বের হলেন, সেই বিষয়গুলো একটু শুনবো। আমি মুক্ত হলেন কিভাবে, আমি একটু শুনে আসি। জনাব শরীফুজ্জামান শরীফ, আসলে আপনি যেটি অনুষ্ঠানের প্রথম দিকে বলছিলেন যে মানসিক অবস্থা কথা বলবার মতো নেই, পরবর্তীতে আমরা যা শুনলাম, এই যে রুমের বর্ণনা, খাবারের বর্ণনা, ক্রমাগত নির্যাতনের বর্ণনা এবং এই প্রেশার মাপা বা অন্যান্য সব কিছু আসলে আপনি শুনছিলেন, কি বলবেন? প্রথম জায়গাটা হচ্ছে যে যারা ক্ষমতায় ছিলেন তারা 1.5 দশক এর বেশিরভাগ সময়, প্রায় 10 বছর, পাবলিকের কাছ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এবং এই বিচ্ছিন্ন থাকার কারণে তাদের মনের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছিল, এবং তাদের সরকারের সব থেকে বেশি ভয় কাদেরকে নিয়েছিল? মানুষকে নিয়ে। মানুষ জেগে ওঠে কিনা, এবং তার গদিকে রক্ষা করার জন্য যতগুলো পদ্ধতি, তার মধ্যে তারা মনে করেছে সবথেকে তাদের পছন্দের জায়গা ছিল মানুষকে ভয় দেখানো। এই যে কাজগুলো করা, এই যে ঘটনাগুলো আমরা শুনছি, এর বাইরে অসংখ্য ঘটনা, আমি আবার বলছি, এর বাইরে হাজার হাজার লক্ষ লক্ষ ঘটনা আছে। তারা মনে করেছে যে যেহেতু তাদের পৃথিবীটা ক্রমশ সংকুচিত হয়ে গেছে, সেই কারণে তারা এমন একটা শাসন কায়েম করার চেষ্টা করেছে যে শাসনের মূল ফিলসফিটা হচ্ছে ভীতি, মানুষের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়ে। এবং এই যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের আগে এটাকে আমি সবথেকে গুরুত্বপূর্ণ মনে করি যে এই গণ অভ্যুত্থানের ভেতর থেকে আপনি গুণগত পরিবর্তন কী হবে সেটা আমি পরে বলবো, কিন্তু এই গণ অভ্যুত্থান সবথেকে বড় যে কাজটি করেছে, পৃথিবীতে যত দাম্ভিক শাসকরা থাকে তাদের দম্ভ দিয়ে মানুষের কাছে মাথা নত করতে চায় না, মানুষের যৌক্তিক কথাবার্তাগুলো, চাহিদাগুলোকে অস্বীকার করে, এই ধরনের একটা দাম্ভিক শাসক এখানে ছিল। তার ভীতি, দুর্নীতি ইত্যাদি ইত্যাদি ছিল, কিন্তু দম্ভটা ছিল সব থেকে বেশি। এবং এই দম্ভ, আপনার মনে আছে যে আমার করের টাকায় এটা হচ্ছে ওটা হচ্ছে, এবং তার ভাষ্য, প্রধানমন্ত্রী বলতেন বিদ্যুৎ বন্ধ করে দেবো, বিদ্যুৎ দিয়েছি। আমি তখনও আপনার এই অনুষ্ঠানে আমরা অনেকবার বলেছি যে এই যে বন্ধ করে দেবো দিয়েছি, এটি আপনি তা আপনার বাপের বাড়ির ধান বিক্রি করা টাকা দিয়ে দেন নাই। এই যে কথাগুলোর ভেতর থেকে শাসকের দম্ভটা তখন প্রকাশিত হতো। বাংলাদেশের তরুণরা তাদের বুকে রক্ত দিয়ে এই শাসকের দম্ভটাকে ভেঙে দিয়েছে। পরিবর্তনের জায়গাটা, পরিবর্তনের কথা বলবেন, কিন্তু আমরা এই যে বলছি যাকে ঝুঁকিপূর্ণ মনে করা হয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, বিরোধী মতপথের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, এই যে রাসেলের কথা আমরা বলছি, সে তো নেতৃত্বের জায়গায়, তাকে কি এমন, মানে যে নির্যাতনের বর্ণনা তার কাছ থেকে শুনলাম,
কিন্তু নেতা সে ঢাকা কলেজের একজন সহসভাপতি, 1 নম্বর ঢাকা কলেজের ছাত্রদলের সহসভাপতি, মানে এই পদের একজনের এত ঝুঁকিপূর্ণ হয়ে গেল সরকারের জন্য যে তাকে এই অমানসিক নির্মম যে নির্যাতন তার মতো একজন ছাত্রকেও স্বীকার করতে হলো, বিষয়টা কেন? আচ্ছা, আপনি যখন রাতের বেলায় কোনো অন্ধকার রাস্তা দিয়ে হাঁটবেন, তখন আপনি যদি ভয় থাকে মনে, আপনি একটা ঝিঝি পোকার ডাক শুনলেও আপনার শরীরটা কেঁপে উঠবে। হাতি দেখার দরকার নেই, ডাকাত দেখার দরকার নেই, কেউ টর্চ মেরেছে কিনা সেটা দেখার দরকার নেই, আপনি যদি একটু মানে একটা পাতাও গাছ থেকে পড়ে আপনি কিন্তু কেঁপে উঠবেন। অর্থাৎ শাসকদের মনের মধ্যে ওই ভয়টা ছিল যে এই ছোট্ট একটি ঘটনার থেকে এটি স্ফুলিঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে কিনা, বিস্তীর্ণ জায়গায় ছড়িয়ে পড়ে কিনা। সেই কারণে সে যেখানেই মনে করেছে যে এখান থেকে একটা চ্যালেঞ্জ আসার সম্ভাবনা আছে, এই জায়গা থেকে প্রতিবাদ আসার সম্ভাবনা আছে। এবং আপনি আমাদের এইখানে আমি অভিজ্ঞতা, আমরা সুন্দরবন রক্ষার জন্য যে আন্দোলন করেছিলাম এবং তেলগ্যাস সহ আমাদের জাতীয় কমিটি, আনু মোহাম্মদ স্যার, ইঞ্জিনিয়ার শহীদুল্লাহ, আপনার খেয়াল আছে আনু মোহাম্মদের 2 পা ভেঙে দিয়েছিল ওই মগবাজারে ফেলে, একটা নিরীহ আন্দোলন। এবং আমাদের এইখানে এই যে বছরখানেক আগে নার্সরা ধানমন্ডি 27 নম্বরে কি একটা বিক্ষোভ নিয়ে গেছিল, নিষ্ঠুর নির্যাতন। অর্থাৎ শুধুমাত্র ভোটের অধিকারের জন্য কথা বললেই নির্যাতিত হয়েছে, নট দ্যাট বিএনপি করার কারণে নির্যাতিত হয়েছে তা না। আমি যখন ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট, আমার কমিটির সহসভাপতি, 2011 সালে এই ঢাকার নয়াপল্টনে তাকে এসে র্যাবের পরিচয় দিয়ে গুম করে, এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ শুধুমাত্র তার যে প্রধান যে রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীদেরকে তারা নির্যাতন করেছে তা না, যাকেই যেখানে তাকে মনে করেছে যে এই জায়গার থেকে একটা চ্যালেঞ্জ আসতে পারে। এবং এই বাহিনীটাকে শুধুমাত্র রাষ্ট্র কি ব্যবহার করেছে, সরকার ব্যবহার করেছে? নো, এখানে আপনি যদি এই যে কেস টু কেস যদি আপনি অ্যানালাইসিস করেন, আপনি অনেক ঘটনা দেখবেন যে এখানকার দলের নেতাকর্মীরা, প্রশাসনের দায়িত্বশীল যারা ছিলেন তারা পর্যন্ত এই বাহিনীগুলোকে ব্যবহার করেছেন। অর্থাৎ এই বাহিনীটা কেবল রাষ্ট্রের একটা প্রাইভেট বাহিনী ছিল না, অনেকগুলো ব্যক্তির প্রাইভেট বাহিনী ছিল। আপনার সাথে আমার একটা দ্বন্দ্ব, এই যে সাংবাদিক কাজলের যে অপহরণের ঘটনাটি আমরা শুনেছি, এটি সরকারি দলের একজন নেতা গুরুত্বপূর্ণ একটা জায়গায় ছিলেন, তার ব্যক্তিগত অপছন্দ, তাকে নিয়ে একটা নিউজ শেয়ার করার কারণে তাকে এই পরিণতি ভোগ করতে হয়েছে। অর্থাৎ ভয়ঙ্কর দিকটা হচ্ছে রাষ্ট্র শুধুমাত্র তার কাঠামোকে সিকিউর রাখার জন্য এই কাজটি করেছে, নট দ্যাট রাষ্ট্রের বাইরে যাদের যে এই সার্কেলের মধ্যে, এই নেটওয়ার্কের মধ্যে, এর বাইরে যে ইন্ডিভিজুয়াল দুর্বৃত্তরা ছিল, তারাও এই বাহিনীগুলোকে তার মনের যখন ইচ্ছা হয়েছে তখন ব্যবহার করেছে। ব্যক্তিগত শত্রুতার থেকে শুরু করে, ব্যক্তিগত রেষারেষির থেকে শুরু করে, পারিবারিক রেষারেষির থেকে শুরু করে অনেকগুলো কাজে এদেরকে ব্যবহার করেছে। এবং সেই ঘটনার, অসংখ্য ঘটনার একটা ঘটনা আমরা রাসেলের মুখ থেকে শুনছি। জি, আরেকটি বিষয় আমরা এখানে আলাপ করছিলাম যে এই যে পরিবর্তনের পর যেই পরিবর্তিত পরিস্থিতি, এখানে আবার দেখা যাচ্ছে যে প্রতিদিনই নতুন নতুন দাবি দেওয়া সামনে আসছে, তাতে সেটি নিয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে, অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হচ্ছে। আমরা যখন কথা বলছি তখনও যে সমন্বয়ক আবদুল্লাহ হাসান, তারও তিনিও চিকিৎসাধীন রয়েছেন। তো এই যে অবস্থাগুলো, এটি কেন তৈরি হচ্ছে? প্রথম জায়গাটা হলো মানুষের অভাবটাকে আমি অস্বীকার করি না। আমাদের সোসাইটিটা এটা একটা বৈষম্যের সোসাইটি। আমাদের এই সোসাইটিতে ধন বৈষম্য আছে, এক অঞ্চল থেকে আর এক অঞ্চলের বৈষম্য আছে। ক্ষুধাকে আপনি কখনো বন্দুক দিয়ে থামিয়ে রাখতে পারবেন না। যে দাবিগুলো উঠেছে, এই দাবিগুলো যৌক্তিক নাকি অযৌক্তিক, আমি সমস্ত দাবিগুলোকে অযৌক্তিক এটি বলতে রাজি না। আমাদের প্রত্যেকটি জায়গায় আপনারা সাংবাদিকতা করেন, আপনাদেরও কিন্তু অনেকগুলো দাবি আছে, নির্যাতিত আপনারা হয়েছে, কিন্তু কখন সেটি তুলবেন? কেউ যদি এই দাবিগুলোকে একেবারে অস্বীকার করে, যেটি প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনাদের দাবিগুলো আমাদেরকে লিখিতভাবে জানান, তার মানে হলো এর ভিতর থেকে যে মেসেজটা, তিনিও কিন্তু স্বীকার করছেন যে মানুষের কতগুলো অভাব আছে, মানুষের কতগুলো সংকট আছে। তো যে মানুষগুলো এই সংকটের কথা, এখন এটি আপনি কখন প্লেস করবেন, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। তবে আপনি এই যে সচিবালয় ঘেরাও করে এবং খুবই স্বল্প সময়ে দায়িত্ব নিয়েছে একটা সরকার, এই মুহূর্তে তাদের কাছে এবং যে দাবিগুলো আসছে, এর একটা বড় অংশ কিন্তু সরকারি চাকরির সাথে যুক্ত। এই যে দাবিগুলো আপনি তুলছেন, মানুষের দাবি আছে। আমাদের সোসাইটির মধ্যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হতো যে মাথাপিছু আয়। আমার একটা বক্তব্য আমি দেখেছিলাম, পরবর্তীকালে বেশ কয়েকটি পত্রিকা কোট করেছিল,
আমি জিজ্ঞেস করেছিলাম যে মাথাপিছু আয়ে সরকার যেটা $3000, তাহলে একজন চা শ্রমিক প্রতিদিন 110 টাকা পায় কেন? এই বাকি টাকাটা কোথায় যায়? তো এখন আমি মনে করি এই যে চা শ্রমিকের যে ক্ষুধা, এটিকে আপনি ভয় দেখিয়ে বন্ধ করতে পারবেন? এবং চা শ্রমিকরা যদি কথা বলতে চায় যে আমার এই আয়টা বাড়াতে হবে, আমি এটিকে অন্যায় মনে করি না, তবে সময়টা আপনি উপস্থাপন করছেন, এটি ইম্পর্টেন্ট। এই যে যারা রাস্তায় নামছে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ সময়টা। আমি মনে করি যে যেহেতু নতুন একটি সরকার এসেছে, তার একটু প্রস্তুতি নেওয়ার জন্য একটু সময় লাগবে। আর পুরো রাস্তাটাই কিন্তু খানাখন্দে ভরা। 15 বছরের যে অন্যায়, অবিচার, আপনার আর্থিক খাতে অনিয়ম, এইটার জন্য তাদেরকে একটু বোঝার সময়টা দিতে হবে। এখন পর্যন্ত কিন্তু তারা তাদের টিম ওয়ার্কটাই কিন্তু কমপ্লিট করতে পারেনি। সুতরাং আপনি এখনই এসে এর ভেতরে আমি মনে করি যে সাধারণত সরকারি কর্মকর্তাদের মধ্যে বা এই ধরনের যে জায়গায় যারা আছেন, তারা নিজেদের গোষ্ঠী স্বার্থকে প্রায়োরিটি দেন একটু বেশি। এমনি রাষ্ট্রের অন্যান্য যে জায়গাগুলো তার থেকে গোষ্ঠী স্বার্থকে প্রাধান্য দেন একটু বেশি। আপনি ক্লিয়ার করবেন 4 দিনের মধ্যে কেন প্রধান উপদেষ্টার বাড়ির সামনে? দ্বিতীয়ত আমি ওই জায়গাটা, জি আমি আপনার কাছে আসছি ওই প্রসঙ্গতেই, কিন্তু আপনাকে বলবেন কিনা একটি গোষ্ঠী স্বার্থ নিছক কিংবা দাবি দেওয়ার ব্যাপার, একটা নির্মোহ দাবি দেওয়া বা একেবারে কি বলবো যে নিঃস্বার্থ দাবি দেওয়ার মধ্যেই বিষয়টি, নাকি যেই সময় আপনি বলছিলেন সময়টি গুরুত্বপূর্ণ, এই সময় যখন দাবি দেওয়া করা হয় তাতে কি কোনো উদ্দেশ্য খোঁজার সুযোগ আছে? এর জায়গায় এটাকে আপনি দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে যে একটা গোষ্ঠী 15 বছর ক্ষমতায় ছিল, তাদের সমাজ, রাজনীতি, অর্থনীতি, গণমাধ্যমে তার কোনো অনুসারী নেই তা তো না, এবং তারা যারা তাদেরকে তাড়িয়ে দিয়ে যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে সহযোগিতা করবে, এটি কি আপনার মনে হয়? কখনোই না। নানাভাবে ডিস্ট্রাক্ট করবে, এটি স্বাভাবিক। আজকে তাদের বদলে অন্য কেউ থাকলে একই কাজ করত। আর এই সময়কালে দাবিটা সামনে নিয়ে আসার পেছনে আমি যে সাইকোলজিটা মনে করি, এরা হয়তো ভেবেছেন যারা দাবিগুলো নিয়ে আসছেন, এই ধারণাটাও থাকতে পারে যে সরকার যেহেতু নতুন শুরু করেছে, রাজনৈতিক সরকার না, এখনো বসতে পারেনি, এই সময় চাপটা দিলে হয়তো তাদের কাছ থেকে এইগুলো আমাদের আদায় করা যাবে। কিন্তু এটি যে একটা ভুল। আপনি চলার পথটা গাড়িতে স্টার্ট হওয়ার আগেই আপনি যদি গাড়িটা আটকে দিতে চান, তাহলে তো এই গাড়িটা চলতে পারবে না। সুতরাং এই জায়গাগুলো সরকার, ওই যে বক্তব্যটা যে আপনাদের দাবিগুলো আমাদের কাছে পাঠান, অস্বীকার করা হচ্ছে না। চা শ্রমিকের এই যে বিষয়গুলো আমি বললাম, এখন আপনাকে তাদের সাথেও কিন্তু বসতে হবে। আপনি এই দাবিগুলো উঠলেই ষড়যন্ত্রকারী এটি বলে তাদেরকে যদি বন্ধ করে দিতে চান, তাদের মুখ বন্ধ করে দিতে চান, তাহলে ওই ঘটনা রিপিট হবে। কিন্তু এই জায়গাটায় আবুলের বদলে বাবুলের শাসন চাই না, এটি বিভিন্ন জায়গায় বলছি। আপনাদের রাষ্ট্রকে এখানে মানবিক হতে হবে। রাষ্ট্রকে এখানে সাধারণ মানুষ, রাষ্ট্রের মেইন স্টেক হোল্ডার কারা? আমাদের এখানে এই যে ধনীরা, বড় বড় লোক এখানে আছে, হাজার হাজার কোটি টাকার মালিক। মানুষের অভাব অভিযোগ তারা কেন মনোযোগ দেয় নেই? তারা ভেবেছে সবার মনে হয় 1000 কোটি টাকার মালিক। আমার ছাত্রলীগের ফরিদপুরের জেলার সভাপতি 2000 কোটি টাকার মালিক হয়েছে, আর এর বাইরে সাধারণ মানুষ তাদেরকে 100 কোটি টাকাও নেই। এই যে সাইকোলজির থেকে সমস্ত অভাবগুলোকে তারা অস্বীকার করেছে। আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, আপনাকে বহুমতকে যেমন ধারণ করতে হবে, সবার স্বার্থকে আপনাকে দেখতে হবে, এবং একেবারে মার্জিনালাইজ পিপল যারা আছে তাদেরকে প্রায়োরিটিটা দিতে হবে। সুতরাং এই যে দাবিগুলো উঠছে, আমি এই ধরনের দাবি নিয়ে এসে নৈরাজ্য সৃষ্টি করার বিপক্ষে, কিন্তু দাবিগুলোকে অস্বীকার করাটাও আমাদের মনে হয়। দাবিগুলো তো অস্বীকার করছে না, আপনি নিজেই বলছেন দাবিগুলো কোনো পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে না, কিন্তু সময়টা হয়তো যথাযথ নয়। আমরা আসবো, আমরা আবারও রাসেলের কাছে যাব। হ্যাঁ রাসেল, যে কথাটি আমরা শুনছিলাম, আপনি তো একটি বর্ণনা দিচ্ছিলেন নির্যাতনের পাশাপাশি এইভাবে চলতে থাকলো তো প্রায় 30 তারিখ পর্যন্ত, না 5 তারিখ পর্যন্ত। আপনি বের হলেন কবে? আমি এইভাবে আমার নির্যাতন করতো, আর যখন আমার জিজ্ঞাসাবাদ করতো তখন আমারে বলতো যে তোরে তো আজকে মাইরে লামু, তুই আজকে সূরা কারা পর, ইয়া কর, কি জানি ক্ষমা আছে আল্লাহর কাছে, এরকম করতো। আমি মাঝে মাঝে সেন্সলেস হয়ে যাইতাম। আর রুমের মধ্যে যখন থাকতাম, কারণ বাইরে তো আমি কোনো আলো বাতাস কোনো কিছু পাইতাম না, অনেক গরম ছিল রুমটা, ফ্যান ছিল না, আর অনেক গরম ছিল, অনেক গরম। আর যদি আমি কোনো সময় জিজ্ঞেস করতাম এখন কয়টা বাজে, মাঝে মাঝে ওরা আসতো আমার কাছে 3-4 ঘন্টা পর পর, তখন আমার সময়টাও বলতো না। আমি কোনোদিন জানতে পারি না যে দিন না রাত। আর ওই 72 ঘন্টা 6 দিন যাওয়ার পরে এরপর আমারে কোনোদিন আমারে আধা ঘন্টা ঘুমাইতে দেয় নাই, তারা বসায় রাখতো, খালি বসতো। আর যদি আমার চোখ লাগে যাইতো, আমি যদি ঝিমাইতাম, তাইলে নিয়ে আমারে দরজার ওই গ্রিলের সাথে হ্যান্ডকাপ পরায় রাখতো।
আর হ্যান্ডকাপ পরায় রাখতো। আর উনি কি ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দিছে বা এই তথ্যটা কি জানতো ফ্যামিলি? না, কারোর সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই, কিন্তু আমারে বলতো যে তোর বাপে পাগলের মতো খুঁজতাছে, তোর পার্টি তোর জন্য প্রেজ দিছে, মির্জা ফখরুল প্রেজ দিছে, রিজভী সাহেব প্রেজ দিছে, ছাত্রদল প্রেজ দিছে, তোরা খুঁজতাছে, তোর বাপে টাকা লইয়া বিভিন্ন জায়গায় দৌড়াইতাছে, এরকম আমার নিয়ে বলতো। ঠিক আছে, তোর তো সারমুনা, তোর বাপে কামা করে খরচ করতেছে, এরকম বলতো যে ঠিক এইরকম করতো। আর কিন্তু আপনার পরিবারের কেউ তখন পর্যন্ত জানে না যে আপনি কোথায় আছেন, তাই তো? না 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 না, পরিবারের কেউ জানে নাই, আর আমিও জানি না দেশের কি অবস্থা, আমিও জানতে পারি না, আমারও বলে নেব। আচ্ছা, আরেকটি বিষয়, আপনি বের হলেন, এরপরে এই অবস্থা চলতে থাকলো, এটি কয় তারিখ পর্যন্ত? এই অবস্থা চলতে থাকছে, আমি একদম মানসিক ভাবে ভাঙ্গে পড়ছি, এবং ওই অ্যাডজাস্ট ফ্যানের যে সাউন্ড, আমি ওই সাউন্ডে পাগল হয়ে যেতাম। আর দরজায় তো কোনো ছিদ্র ছিল না, ওই যে কাঠের দরজা লাগানোর পরে যে ছোট ফুটা ছিল ওটা দিয়ে আমার 1-2 বোতল পানি দিত। আর মাঝে মাঝে দেখতো যে আমি বসে রয়েছি না দাঁড়ায় রয়েছি না শুয়ে রয়েছি, আমার দেখতো। যদি দেখতো যে আমি একটু ওই যে চকির উপরে শুয়ে রয়েছি, তাহলে আমার বলতো যে হাট শুবি না, চোখ লাগে, যদি চোখ লাগে যায় তাহলে 2 হাত ঝুলাই রাখবি, এরকম বলতো। আর ওরা একজনের পর একজন আসতো, কারোর সাথে যে 1 মিনিট কথা বলবো এরকম কোনো স্কোপ ছিল না, একজনের পর একজন আসতো। আর জিজ্ঞাসাবাদ করতে নিয়ে শুধু বলতো যে আজকে মেরালাম কোর্স পায়ের দিন। আর মানে অনেক, মানে এটা আমি কিভাবে বলবো, এটা আমি এখন আমি সাইকোথেরাপি নিতেছি, তো এই জন্য আমি বলি না অনেক কথা, সাইকোথেরাপি নিতেছি। আর যেদিন আমার ছেড়ে দিছে সেদিন আমারে ছেড়ে দেওয়ার আগে আরেকটা রুমে নিয়ে গেছে, যে আমি দেয়ালে অসংখ্য লেখা পড়তাম, যে লেখছে অনেকে যে এই সালে ঢুকছে, এই সালে বেরোইছে। পরে আমরা আরেকটা রুমে নিয়ে রাখছে, ওখানে রাখার পরে ওখানে মানে হালকা পাতলা একেবারে আজানের শব্দ পাইতাম। আর 1 মাস তো পুরা কোনো আজানের শব্দও পাই নাই। পরে টুকটাক পাইতাম, যদি বলতাম যে ভাই আমি নামাজ পড়বো, এখন কোন নামাজের আজান দিতে একটু বলেন, তাহলে বলতো যে বলা নিষেধ, বলা যাবে না, বলতো না। কিন্তু আমি যে রুমে ছিলাম এরকম পাশাপাশি অনেক অগণিত রুম ছিল ওই নিচতলায়, ঠিক আছে, অনেক রুম ছিল। আমি যখন ডাক্তার দেখাইতে মানে আমার ডাক্তার দেখাইতে নিয়ে গেছে ও রুমের পাশে, ডাক্তার আমারে জিজ্ঞেস করছে কি সমস্যা হইতেছে, সার্বিক খোঁজ খবর নিতে, ব্লাড টেস্ট করলো। তখন আমারে ডাক্তার বলতেছে আরেকজন যে সুপারিনটেন্ডেন্ট ইয়া করছে আর রাসেলের সিরিয়াল কত, পরে বলছে যে 16। তখন আমি গেস করতে পারছি যে এখানে আমার মতো অনেক লোকজন বন্দি আছে। আচ্ছা। আর ছেড়ে দেওয়ার কাহিনী বলতে, আমারে 6 তারিখে ওরা আমার ওই জায়গা থেকে প্রায় 20 মিনিটের মতো গাড়ি চালাইয়া, ওই প্রাডো গাড়িটাই চালাইয়া, অনেক উঁচু গাড়িটা, আমি যখন উঠছি তখন চালাইয়া আমার আরেকটা রুমে নিয়ে গেছে। তখন আপনার চোখ বাঁধা আছে? তখন আপনার চোখ বাঁধা? তখনও চোখ বাঁধা, সব সময় হ্যান্ডকাপটা পিছে পরায় রাখতো, 4 ঘন্টা 5 ঘন্টা পিছে পরায় রাখতো। অনেক চিৎকার দিতাম, অনেক কান্নাকাটি করতাম, ওরা হ্যান্ডকাপ খুলে দিত না এবং অনেক শক্ত করে বেঁধে রাখতো। পরে যেদিন আমাকে ছেড়ে দিবে ওই দিন আমার আরেকটা জায়গায় নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ওইটায় বিভৎস সাউন্ড, ওই জায়গাটায় নিচতলা। তা আমার ওই রুমটার মধ্যে যখন ঢুকাইলো তখন আমার হ্যান্ডকাপটা অনেক শক্ত করে বেঁধে দিল। তখন আমার রক্ত চলাচল স্বাভাবিক ছিল না, আমি অনেক চিৎকার দিছি, ওদের বাবা ডাকতাম, ওদের ভাই ডাকতাম, আমি আল্লাহরে ডাকতাম। কোনোভাবেই আমার প্রায় 3 থেকে 4 ঘন্টা আমার হ্যান্ডকাপটা খুলে নাই। তখন আমার হাতটা অনেক ফুলে গেছে, ঘামায় গেছে ডান হাতটা, এখন আমার হ্যান্ডকাপে দাগ আছে। 4 ঘন্টা, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা পরে আইসা ওরা আমার খুলে দিল। খুলে দেওয়ার পরে আধা ঘন্টা বসাইলো, আমি ওয়াশরুমে গেলাম। পরে আধা ঘন্টা পর আবার 4-5 জন লোক আসলো, মাস্ক পরা, সব অল টাইম মাস্ক পরা থাকতো তারা। পরে বলতো যে তুই অসুস্থ হয়ে গেছিস, আমরাও তো মানুষ, তুই আগে বলবি না। কিন্তু ওরা আমার খেলা দেখতো যে আমি ওদের ডাকতেছি, ওদের বাবা ডাকতেছি, ওদের ভাই ডাকতেছি, ঠিক আছে, ওদের কাছে অনেক ক্ষমা চাইতাম যে আমার মেরে ফেল, কিন্তু আমার এত শাস্তি দিস না। কিন্তু ওরা কোনোভাবে আমার এই হ্যান্ডকাপ এত শক্ত করে বাদ দিতে আমার হাত সাথে সাথে ফুলে গেছে গা, ঠিক আছে। তারপরে আমারে প্রায় মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টা বসা রাখার পরে আমার আইসা বলতেছে চল তোর আজকে একটা নতুন পৃথিবীতে নিয়ে যাবো, তুই এত খুশি হবি ওই পৃথিবীতে যাওয়ার পরে, তুই চিন্তাও করতে পারবি না, তোর নতুন পৃথিবীতে নিয়ে যান। বারবারই বলতো নতুন পৃথিবী। তখন আমার কাছে মনে হইতো যে আমার ভাই বোন কারো মেরে ফেলছে, বা আমার বাসায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, বা আমার বাপে তো প্রায় 65 বছর বয়স, জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট, তারে মেরে ফেলছে, না আমার ভাইরে বিদেশ তো নাইছে, আমার ভাই তো আমাকে অনেক ভালোবাসে, তারে মেরে ফেলছে, না আমার বন্ধুদের মেরে ফেলছে। এরকম আমার মধ্যে আত্মনাদ, বা আমি তখন একদম সেন্সলেস হয়ে যেতেছি। পরে আমার হাতটা পিছনে বাদ দিল, হ্যান্ডকাপ পরাইলো, ওই কালো কাপড়টা আবার মুখে মাথাটা ঢুকাইলো, ঢুকানোর পরে চোখ বাঁধলো, কপালে বাজিয়া দিল। পরে আবার আমার এই প্রাডো গাড়িতে উঠাই নিয়ে গেল। প্রায় 1 ঘন্টার বেশি ওই গাড়িটা অনেক জোরে চললো এবং অনেক জোরে সাউন্ড দিয়ে গান চালাইলো গাড়ির মধ্যে। আচ্ছা। চালানোর পরে বলতেছে যে তোরে নতুন এক পৃথিবীতে নিয়ে যাইতেছি, তুই টেনশন করিস না, তোরে নতুন এক পৃথিবীতে নিয়ে যান, তুই অনেক খুশি হবি এই পৃথিবীটা পাওয়ার পরে। ওই দিন 7 তারিখ, আচ্ছা, ঠিক আছে। তো ওই দিন 7 তারিখ।
তা আমি বলতেছি ভাই আমার মায়ের না, ঠিক আছে আমারে মানে আমি যাই হোক অনেক আকুতি মিনতি করছি যে আমার একটু বাসায় কথা বলতে দেন, বা আমার ভাইয়ের কাছে একটু কথা বলতে দেন, বা আমার বোনের একটু কথা বলতে দেন। আমার কোনো চেহারা মনে থাকতো না, আমি সেন্সলেস হয়ে যেতাম, আমার কারো চেহারা মনে নাই। আমি অনেক নাম্বার মুখস্থ করে রাখতে পারছি, কিন্তু আমি তখন আমার বাবার নাম্বারটা স্যার আমি কারো নাম্বার মুখস্থ রাখতে পারি নাই। ঠিক আছে, আমার অনেক মানসিক টর্চার করতো। 1 সেকেন্ড 2 মিনিট পর পরে আমারে ওই রুমটার মধ্যে নক দিত যাতে আমি না ঘুমাই। আমার কাছে মনে হয়েছে যে আমি 1 মাস 7 দিনে 10 ঘন্টা ঘুমাইতে আমারে ওরা দেয় নাই। এবং যে খাবার দাবার দিত ওই খাবার তো বিভৎস শক্ত ছিল, অনেক খারাপ ছিল ডালটা। যাক তারপরে আমার ওই গাড়িতে উঠাইয়া অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার বেশি চালায় নিয়ে গেল। তা পূর্বাচলে সব রাস্তা তো আর আমি চিনি না। তো ওখানে যে কাঞ্চন ব্রিজের আগে আমাকে ওখানে প্রাডো গাড়িটা থামাইলো, থামানোর পরে বলতেছে যে আমরা তোরে এখন নামাই দিব। তখন চোখ খোলা, আপনার চোখ খোলা তখন? না না, চোখ খোলা না, মানে কাপড়টা খুলছে, গাড়ির লাইট নিভাইয়া অনেক ভিড় দিয়ে গাড়ি চালানো, গাড়ির সাউন্ড অনেক জোরে গান চালাইছে গাড়ির ভিতরে। আচ্ছা, আমার টুপিটা খোলাই দিচ্ছে, শুধু চোখটা বাঁধছে আর হ্যান্ড কাপটা 1 হাত খুলে দিচ্ছে। আচ্ছা, পরে আমি বলতেছি যে আমার ডাইন হাতেও অনেক সমস্যা হইতেছে, ডাইন হাতটা খুলে দেন। পরে বেশি কথা বলতে মারলাম এক। তা আমি আর কথা কই না, চুপ করে রয়েছি। বারবারই বলতেছে নতুন একটা পৃথিবীতে যাবি তুই, অনেক খুশি হবি ওই পৃথিবী পাওয়ার পরে। পরে আমারে ওই ওখানে নামাইলো, নামানোর পরে আমার হ্যান্ডকাপটা খুলে দিল, মানি ব্যাগটা ফেরত দিছে, মোবাইলটা ফেরত দেয় নাই। মানি ব্যাগ মোবাইলে আমার ফেসবুক আইডিরও তারা লগ আউট করে একটা পাসওয়ার্ড মেরে দিচ্ছে, আমি ওটা খুলতে পারি নাই। পরে আমার ওখানে নামানোর পরে বলতেছে এখানে বৈশাখ প্রস্তাব করতে বসবি, পিছন মি তাকাবি না, 200 গুনবি পিস থেকে, 200 গোনা শেষ হইব, তারপরে উঠবি। ওঠার পরে কারোর সাথে কোনো কথা বলবি না। আর এই যে 500 টাকা দিলাম আর এই মানি ব্যাগ দিয়ে দিলাম তোর, এখানে আমার ব্যাংকের অনেক কার্ড থাক ছিল, দিয়ে দিল। পরে আমি ওই চোখ বাঁধা অবস্থায় পিছমি তাকাইছি, মতো বলে একদম শুট করে দিব তোরে। তা আমি আর কোনো কথা বলি না, চুপ করে রয়েছি। পরে ওরা অনেক মানে আমার ওখানে নামাই দেওয়ার পরে মানি ব্যাগটার 500 টাকা দেওয়ার পরে অনেক জোরে গাড়ি চালায়া, অ্যাশ কালার গাড়ি, যে গাড়িটা আমার ধরছে অ্যাশ কালার প্রাডো, ওই যে ডিসি টাইপের প্রাডো, ডিসিরা যেসব প্রাডো ইউজ করে ওই টাইপের প্রাডো, আমার ওখানে নামাই দিয়ে অনেক জোরে গাড়ি চালাই দিয়ে গেছে গা। পরে তো আমি ওখানে মানসিক ভাবে তো আর আমি চিনি না, যে গাড়ি দেখলে ভয় পাই, মানুষ দেখলে ভয় পাই, দেখি একদম ফর্সা। আমার নামাই দেওয়ার পরে 10 মিনিট পরে ফজরের আজান দিচ্ছে। আচ্ছা, তাই ওখানে আমি কোন দিকে যাব, কোন দিকে যাব দিশা টিশা পাই না। পরে দিয়ে দূরে একটা দোকান খোলা আছে, ওই যে ট্রাক থামে ওখানে, পিক আপ থামে ওখানে, চা টা খায় মানুষ, ওটা হোটেল আছে। পরে আমি ওখানে গেলাম, আমার কাছে তো মোবাইল নাই। তো অনেক শেখ হাসিনারে গালাগালি করে, প্রধানমন্ত্রীরে অনেকে কইতাছে পলায় গেছে গা, ওই গোলাম দস্তগীর গাজীর ফ্যাক্টরি করতেছে। তাই ওরা এইসব বলে, আমার কাছে মনে হয় যে আমি পাগল হয়ে গেছি, নাহলে ওরা পাগল হয়ে গেছে। আমি কোনো কিছু বিশ্বাস করি না। আমি ওখান থেকে একটা পানি কিনলাম, পানি কিনে হাঁটি, তার সাথে কথা বলি না ভয়ে। গাড়ি দেখলে মনে হয় যে আমার ধরে নিতে আসে, মানুষ দেখলে মনে হয় যে ওরা আমার খুঁজতেছে। মানে আমার কাছে একদম আমি বাচ্চাদের মতো শিশু সুলভ আচরণ করি। মানে তখন পর্যন্ত তো আপনার কাছে কোনো তথ্য নেই যে দেশের ভেতরে কি হচ্ছে বা কি ঘটনা ঘটে গেছে এই 1 মাসে? তখন পর্যন্ত আমার কাছে তথ্য নাই, কিন্তু পাশে একটা ইউটিউবে একটা ছেলে দেখতেছে শেখ হাসিনা গেছে গা, দেশে স্বাধীন হয়ে গেছে। আমার কাছে বিশ্বাস হয় না, কারণ আমি তো মানসিক ভাবে একদম ভেঙে পড়ছি, বা মানসিক ভাবে আমি কোনো সুস্থ না। আমার কাছে মনে হয় যে আমি অসুস্থ, ওরা ঠিক আছে। তাই তারপরও আধা ঘন্টা ওয়েট করলাম। পরে রূপগঞ্জ থানার যে আর্মির ক্যাম্পটা আছে, রূপগঞ্জ থানার পাশে, ওখানে আমি একটা ওই যে পথ আছে, ওই যে ঠিকাদারি প্রতিষ্ঠানে যারা রাত্রে সিকিউরিটি গার্ড দেয়, তো ওই একটা ছেলেরে বললাম যে ভাই আমি ঢাকায় যাব, আমার কাছে 500 টাকা আছে, তা আমার একটা কিছু ভাড়া করে দেন। পরে বলতেছে ভাই দেশের অবস্থা খুব খারাপ, আপনি কোথায় যাবেন, আপনি আসেন আমার কাছে আসেন, আপনি আমার এখানে বসেন, এটা আর্মির প্রজেক্ট, এখানে কোনো সমস্যা নাই, অনেকেই বিপদগ্রস্ত লোকজন এখানে বসে। তাহলে বসলাম ওর কাছে, ওটা চেয়ার দিল, ওরেও আমার ভয় লাগতেছে, ও আমার পানি দিচ্ছে, আমি পানিও খাই না ডরে। পরে ও আধা ঘন্টা পরে আমার বলতেছে যে ফর্সা হোক, আমি একটু পরে বলতেছি ভাই এখন ফর্সা হয়েছে, এখন আমার একটু গাড়িতে উঠায় তুলে দেন। কিন্তু আমি ভয়ে ওর পানিটাও খাই না। পরে ও একটা সময় বলছে যে ভাই শেখ হাসিনা তো এই দেশটা ছেড়ে চলে গেছে, পলায় গেছে, পোল্যান্ডে গেছে, ইন্ডিয়া গেছে। আমি কি কয় না কয়, আমি তো আমার কাছে কোনো কিছু বিশ্বাস হয় না, মনে হইতেছে যে আমি নর্মাল হয়ে গেছি বা আমার মেন্টাল কোনো সমস্যা হয়েছে। তারপর যাও একটু ফর্সা হওয়ার পরে ওই ছেলে আমারে বলতেছে ভাই এখন ফর্সা হয়েছে, এখন আপনাকে আমি একটা গাড়িতে তুলে দেই। তখন একটা পিক আপ নষ্ট হওয়ার পরে দেখলাম একটা রাস্তায় একটা পিক আপ আছে নষ্ট, একটা মহিলা 2টা বাচ্চা আছে। তখন আমি বলতেছি আপনাদের সাথে পিক আপে যাবো, কিন্তু আমি পিক আপ করে ভয় পাইতেছি। তখন আপনার ভিতরে এমন মানসিক অবস্থা, সবকিছুকেই আপনি বিশ্বাস করতে পারছেন না বা ভয় পাচ্ছেন। এরপরে আপনি ওই দিন সকালেই চলে আসলেন। আমি ভয় পাইতেছি। জি, পরে আমি একটা মোটরসাইকেল পাইছি পাঠাও,
ওখানে 2-3 জন লোক হয়ে গেছে, তখন একটু ফর্সা হয়ে গেছে, যার কাছে মোবাইল চাই সেই বলে যে আমার মোবাইল আজকে রাত্রে চিন্তা হয়ে গেছে গা, আমার কাছে নাই ভাই, দেশের অবস্থা খারাপ, এই জন্য বাসা থেকে মোবাইল নিয়ে আসি। পরে যাও একটা কম দামি একটা মোবাইল পাইছি, ওই এলাকার গ্রামের একটা লোক, পরে বললাম ভাই আমার এই মোবাইল একটু দেন, আমি 1 মিনিট কথা বলবো। তখন আমি ওই মোবাইল দিয়ে আমার আব্বার নাম্বারে ফোন দিছি, ফোন দিয়ে বলছি যে আমি আব্বা বেঁচে আছি, আমি ভালো আছি, আমার কাঞ্চন ব্রিজ এখানে ওই যে দোকানে সাইনবোর্ড করছি, এখানে কাঞ্চন ব্রিজ সংলগ্ন, আমি এই কাঞ্চন ব্রিজের কাছে আছি, আপনারা আমার আইসা নেন। পরে বলতেছি ঠিক আছে। পরে ওই মোটরসাইকেল পাই, আমি সাথে সাথে মোটরসাইকেল বলছি যে আমার একটু ঢাকায় পৌঁছে দেন। পরে ওরা আমার কুড়িল বিশ্ব রোড দিয়ে গেছে। পরে কুড়িল বিশ্ব রোড আস্তে আস্তে আমার বাবারও আস্তে আস্তে লেট হয়েছে, আবার আমি ওই মোটরসাইকেল নিয়েই আবার আমি বনানী কাকলি আসছি। পরে ওইখানে আমি আমার বাবা অ্যাম্বুলেন্স নিয়ে আসছে, আমার হাতের অবস্থা খুব খারাপ ছিল, আমি খুবই টর্চার করছে, আমার অনেক রানে বা হাতে অনেক পিঠে অনেক দাগ ছিল। পরে আমার শিকদার মেডিকেল রায়ের বাজারে ভর্তি রাখছে 3 দিন। পরে আমি বাসায় আসছি, বাসায় আসবো মোটামুটি এখন সুস্থ। এখন আমি ওই যে শ্যামলীতে আমি এখন সাইকোথেরাপি নিচ্ছি। মোটামুটি আল্লাহর রহমতে অনেকটু আপনার মানসিক অবস্থা এখনো সেই আগের অবস্থায় আসেনি, স্বাভাবিক জীবনে ফিরে আসতে আর সময় লাগবে। আমার অসংখ্য ধন্যবাদ, প্রায় একদম 9 কেজির মতো কমে গেছে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা শুনলেন তারা অন্তত বুঝতে পেরেছেন যে যেভাবে বর্ণনাটি করলেন, আসলে তার মানসিক যে অবস্থা হয়তো অনেক কথায় সেই অবস্থাটি প্রকাশ পেয়েছে অবশ্যই, এবং তার উপর দিয়ে যে ধকল, যে নির্যাতন, যে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমরা শুনলাম, দর্শকরাও নিশ্চয়ই সেটি অনুধাবন করবেন। জনাব শরীফুজ্জামান শরীফ, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে যেমন আমরা আলাপ করছিলাম, তো এখন আপনি বলছিলেন যে এর থেকে উত্তরণ বা মুক্তি যেই জায়গাতে, যে এই যে সমাজের, জনাব হাসান হাফিজও বলছিলেন যে রন্ধ্রে রন্ধ্রে যেটি ছড়িয়ে গেছে, সেই জায়গা থেকে উত্তরণের উপায় বা মুক্তির উপায়টি কী? প্রথমত রাসেলের কাছ থেকে যে বর্ণনাটা শুনলাম, আমি এই মুহূর্তে আমি চাই যে দ্রুত রাসেল মানসিক এবং শারীরিকভাবে সুস্থ হয়ে উঠবে এবং সে তার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। এই ধরনের অসংখ্য রাসেলের ঘটনা আছে, আমরা জানি না। পরিবর্তনের যে কথাটি বলছেন, আমরা চাই যে একটা সুদিন ফিরে আসুক, যেখানে আমি আমার কথাটা বলতে পারবো, যেখানে আমার অভাবের কথাটা রাষ্ট্রের কাছে বলতে পারবো, এবং যে সমস্ত কারণে আমরা পরিবর্তনটা চেয়েছি সেই কারণগুলো আপনি চাইলেই তো ফুলফিল করতে পারবেন না। আমি এটাও মনে করি যে আমাদের নানা কারণে যেভাবে চাই সেভাবে হয় না, আমাদের স্বপ্ন ভঙ্গটা হয় বেশি। তবে যারা দায়িত্ব নিয়েছেন তারা চেষ্টা করবেন, ওই যে ব্লেম গেম আমাদের রাজনৈতিক সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, যে সমস্ত দায় আপনার উপরে চাপিয়ে দেওয়া না। যারা দায়িত্ব নিয়েছেন, আমরা পেছনের যে ক্ষতগুলো সেগুলো উপশম করার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছি, এবং রাষ্ট্র পরিচালনায় তাদের যে দক্ষতা সেটি কাজে লাগাবেন। এর আগে বলেছি যে আমাদের দেশটাকে পুলিশি রাষ্ট্র, আমরা কিন্তু এই আগস্ট এবং তার আগের জুলাই মাসে দেখেছি পুলিশি রাষ্ট্র হলে কি পরিণতি হয়। রাসেল তার উদাহরণ। পুলিশবিহীন রাষ্ট্র হলে কি অবস্থা হয়, ঢাকা শহরের কথা কিন্তু আমাদের মনে আছে। সুতরাং আমরা পুলিশি রাষ্ট্রও চাই না, পুলিশবিহীন রাষ্ট্রও চাই না, আমরা আইনের শাসন চাই। এই দেশটা আইনের শাসনে চলেনি 1.5 দশক, শাসকের আইনে দেশ পরিচালিত হয়েছে তার ইচ্ছা মতো। আমরা যে পরিবর্তনের সুযোগটা পেয়েছি এটাকে যেন কাজে লাগাই। আমাদের চ্যালেঞ্জের যে জায়গাটা, ওই যেটা বললাম, আবুলের বদলে বাবুলের শাসন যাতে ফিরে না আসে, এমন কোনো কাজ যাতে আমরা না করি যে কাজের কারণে পতিত স্বৈরাচারের প্রতি মানুষের কোনো রকমের কোনো সিম্প্যাথি তৈরি না হয়। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকেও খেয়াল রাখতে হবে যে মানুষের বিশ্বাসের জায়গাটা যেন আঘাত না লাগে। আমাদের রাজনীতির সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে ক্ষমতার একাধিক কেন্দ্র গড়ে ওঠে। যেহেতু এই সরকারটা রাজনৈতিক সরকার না, তাকে কিন্তু প্রশাসনকে নিয়ে চলতে হবে। আমলাদের উপরে আমলাদের সহযোগিতা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং এই জায়গাটা তাকে খুব দক্ষতার সাথে মনিটর করতে হবে, একে পরিচালিত করতে হবে। তার যে চ্যালেঞ্জগুলো আসছে, এই যে বন্যা, একটা সরকার মাত্র শিশু সরকার আমি বলবো, এত দ্রুত সময়ের মধ্যে এত বড় একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, তাকে উইন ওভার করতে হবে। কারণ মানুষ তার সাথে যেমন আছে, মানুষের সমর্থনটা আছে, এবং মানুষের সমর্থন থাকলে সেটি সম্ভব। আমরা আমাদের সমাজের মধ্যে যে সীমাহীন বৈষম্য আছে, এই বৈষম্য নিরসন, মানুষের মর্যাদা, মানুষের সম্মান, এবং সর্বশেষ হচ্ছে একটা রাজনৈতিক পরিস্থিতির উত্তরণ ঘটানো, নির্বাচিত একটা সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর, এটি তাদের জন্য সবথেকে বড় কাজ।
এবং সেটি আমি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার একটা উদ্যোগ শুরু হচ্ছে। আমরা আশা করি যে এখান থেকে আমরা ওই পথে যাত্রা শুরু করব। সরকার অনেকগুলো কাজ, সব কাজ তার পক্ষে করা সম্ভব না এবং সব কাজ তার পক্ষে করা উচিত হবে না। সুতরাং রাজনৈতিক দলগুলোর সাথে একটা আস্থার সম্পর্ক রেখে আমরা যাতে ওই পথে যেতে পারি। তবে কালকেই আপনাকে যেতে হবে, পরশুদিনে আপনাকে যেতে হবে, এই অস্থিরতাও যদি কারো মধ্যে থাকে, আমাদের সেই অস্থিরতা পরিহার করা দরকার। জি, জনাব হাসান হাফিজ, যে কথা বলছিলাম যে প্রত্যাশার বিষয় বা উত্তরণের কথা, যেটি রাতারাতি হয়তো সব পরিবর্তন সম্ভব নয়, কিন্তু তারপরেও তো উত্তরণের দিকে আমাদের যেতে হবে। অবশ্যই যেতে হবে, এখানে অবশ্যই আমরা আশাবাদী হব। কারণ আপনি দেখেন যে ভয়ঙ্কর বন্যা হলো, নজিরবিহীন এবং আকস্মিক, সেটাকে কিভাবে ছাত্ররা ঝাঁপিয়ে পড়েছে, তুলনাহীন, চোখে পানি এসে যায় তাদের যেই ত্যাগ এবং অঙ্গীকার এবং দেশপ্রেম। মানুষ আগে টাকা দিতে চাইতো না, কাউকে বিশ্বাস করতো না। এখন দেখেন টিএসসিতে রাখার জায়গা নেই, ত্রাণ সামগ্রী রাখার জায়গা নেই, কারণ তারা মানুষ বুঝতে পারছে যে এদের উপরে আস্থা রাখা যায় এবং তারা চুরি করবে না, তারা কোনো দুর্নীতি করবে না। সেইটা একটা কিন্তু ভীষণ পজিটিভ একটা জিনিস, এটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। এবং তারা সত্যিকারের দেশ যদি গড়ে তুলতে পারে, সেটাই একটা বিশ্বে মডেল হতে পারবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ব তোমাদের কাছ থেকে দেখে শিখবে। তারা কিন্তু একের পর এক প্রমাণ দিয়ে চলেছে যে তারা শুধু স্বৈরাচারকে হটানোই তাদের লক্ষ্য ছিল, কোটা সংস্কারের লক্ষ্য ছিল। সত্যিকার অর্থে দেশটাকে একটা সত্যিকারের বৈষম্যহীন, শোষণহীন একটা মানবিক সমাজ গড়ে তোলার জন্য তারা যে সত্যিকারের সচেষ্ট, সেটা তারা একের পর এক প্রমাণ দিয়ে চলেছে। আমি বলেছি যে তারা ডাকাতি রোধ করেছে, তারা রাস্তা পাহারা দিয়েছে, তারা বৃক্ষরোপণ করেছে, তারা বলেছে উই আর ওয়ান, যে সমস্ত ধর্মের মানুষ এই রাস্তায় যে গ্রাফিতি ভরে গেছে। এবং সেটা কিন্তু ডক্টর ইউনূস বলেছেন মোদিকে যে আপনি আসেন ঢাকায়, এটা আপনি পাবেন না, এরকম সময় পাওয়া যাবে না, পরে আস্তে আস্তে। এবং হাসিনাকে আশ্রয় দিয়ে কিন্তু ভারত একটা কঠিন পরীক্ষার মধ্যে পড়েছে, শাঁখের করাতের মতো, রাখতেও পারছে না, ফেলতেও পারছে না। এবং এটা প্রমাণিত হচ্ছে যে ভারতের যে অন্যায় মদদে এই সরকার এখানে এদেশে টিকে ছিল, সেটা বারবার প্রমাণিত হয়েছে, এখন আবার প্রমাণিত হচ্ছে। তো আমরা চাইব, ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, আমরা কৃতজ্ঞ, কিন্তু কোনোভাবেই তাদের প্রভুত্ব, অন্যায়, সাম্রাজ্যবাদ, আমরা আধিপত্যবাদ আমরা মেনে নেব না। আমরা মুক্তিকামী মানুষের জন্য একটা মডেল হয়ে আছি বাংলাদেশ, এবং এটাকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। আমাদের তরুণরা আমাদেরকে সেই উজ্জীবিত করেছে, আমরা তাদেরকে সহায়তা করব এবং আমাদের রাজনীতির সংস্কারও করতে হবে। তাদের ভাষা, আমি বারবার বলি যে তাদের ভাষাটা বুঝতে হবে, তারা কী চায়। রাজনীতির সংস্কার যদি শ্রেণীগতভাবে যদি একই থাকে, তাহলে তো কোনো লাভ হলো না, পরিবর্তনটা হয়। এবং অতি দ্রুত, যতটা তাড়াতাড়ি সম্ভব, রাষ্ট্রকে সংস্কার করে একটা অবাধ, নিরপেক্ষ, সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এবং তাদের পাহারায় কিন্তু থাকতে হবে, তাদেরকে, মানে যদি আবার সেরকম দানব হয়ে ওঠে, তাহলে তো আবার লড়াই করতে হবে। বারবার লড়াই করা তো উই কান্ট অ্যাফোর্ড দ্যাট, তাই না? সেই জিনিসটার ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। ষড়যন্ত্র হচ্ছে, আরও হবে, হতেই থাকবে। তার মধ্যেও এগুলিকে শনাক্ত করে, চিহ্নিত করে, এই যে রাসেলের যে বিভৎস কাহিনী আমরা শুনলাম, কদর্য একটা মানসিকতা। রাসেল তো কোনো ওই সরকারের জন্য হুমকি ছিল না, কিন্তু এদেরকে শনাক্ত করতে হবে, যারা ছিল তাদের চারিত্র, এবং তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। যারা এরকম গুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, ব্যক্তি স্বার্থে, গোষ্ঠী স্বার্থে দেশটাকে ধ্বংস করেছে, সম্পদ পাচার করেছে, তাদের সবাইকে কিন্তু বিচারের আওতায় আনতে হবে। এইটাই হলো আমার বক্তব্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।